নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের 2021 সাল থেকে 2025 সাল গত 14 বছরের জামানায় পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক অফিস চলে গিয়েছে দেশের অন্য রাজ্যে। সেই সংখ্যাটা 7,000-এরও বেশি। 2রা ডিসেম্বর রাজ্যসভায় এমনই হিসেব পেশ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা এই তথ্যের উল্লেখ করেন। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী 2011 সালের 1 এপ্রিল থেকে 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত মোট 6,895টি তালিকাভুক্ত নয় এবং 448টি তালিকাভুক্ত কোম্পানি পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে তাদের রেজিস্টার্ড অফিস স্থানান্তরিত করেছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পোর্টালে এই তথ্য দেওয়া আছে। 2011-12 থেকে 2025-26 অর্থবর্ষের প্রথম 6 মাস পর্যন্ত প্রতি বছরই পশ্চিমবঙ্গ থেকে বহু সংস্থা তাদের রেজিস্টার্ড অফিস সরিয়েছে। এই হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ বছর হলো 2015-16। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর ওই বছর মোট 869টি কোম্পানি অন্যত্র চলে গিয়েছে। 2016 থেকে 17-তে 918টি, 17 থেকে 18-তে সর্বোচ্চ সংখ্যক কোম্পানি রাজ্য ছেড়ে চলে গিয়েছে 1027টি, 2019-20-তে 678টি, 2023-24-এ 371টি এবং 2025 সালের প্রথম 6 মাসে 207টি। এখন শাসক দল বলে অনেক কোম্পানি রেজিস্টার বা নিবন্ধীকৃত হয়েছে। ঠিকই, রেজিস্টার হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এগুলো চাকরি দিচ্ছে বা এগুলো রাজ্যে উৎপাদন করছে বা এগুলো রিয়েল অপারেশনাল ফ্যাক্টরিজ। অনেক কোম্পানি কেবল কাগজে কোনো অপারেশন ছাড়াই রয়েছে এ রাজ্যে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে বলেন পেপার কোম্পানিজ ভার্সেস অ্যাক্টিভ ইকোনমি। এত কোম্পানি রাজ্য ছেড়ে কেন গেল, কোথায় গেল? এই প্রসঙ্গে ঢোকার আগে চলুন একটু চেষ্টা করি সহজভাবে বুঝে নিতে কত কোম্পানি রাজ্য ছেড়েছে এবং কোথায় গেছে। পশ্চিমবঙ্গের কোম্পানিগুলো সবচেয়ে বেশি গিয়েছে মহারাষ্ট্র আর দিল্লিতে, দুটি রাজ্য যাদের ব্যবসায়িক অবকাঠামো অত্যন্ত উঁচু মানের। মহারাষ্ট্রে গেছে 1,308টি, দিল্লিতে গেছে 1,297টি, উত্তরপ্রদেশে 879টি, ছত্তিশগড়ে 511টি, গুজরাটে 423টি। এছাড়া রাজস্থান, আসাম, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার মতো রাজ্যেও বহু সংস্থা গিয়েছে। রাজ্য ছেড়ে চলে যাওয়া এই সংস্থাগুলির মধ্যে 110টি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বা লিস্টেড কোম্পানি ছিল। ছেড়ে চলে যাওয়াটা শুধু একটি সংখ্যা নয়, এটি সংকেত। এই সংকেত যা বলছে তা হলো পশ্চিমবঙ্গ এখন বিজনেস সংস্করণ ও শিল্প পরিচালনা করতে অনেক কোম্পানির কাছেই আর উপযুক্ত গন্তব্য রাজ্য নয়। তারা নিজেদের উজ্জ্বল ব্যবসায়িক ভবিষ্যৎ অন্য রাজ্যে দেখতে শুরু করেছে। রাজ্য সরকার নীতি এবং পরিকল্পনার প্রেক্ষাপটেই উঠে আসছে বেকারত্ব, কর্মসংস্থানের সংকট নিয়ে গুরুতর প্রশ্ন। আবার 2019 থেকে 2024 সালের 5 বছরের মধ্যেই এমন 2,277টি রেজিস্টার্ড অফিস বাংলা থেকে সরে গেছে, যার মধ্যে 39টি ছিল নতুন লিস্টেড এন্টিটিজ, অর্থাৎ শুধুমাত্র পুরনো কোম্পানি নয়, সাম্প্রতিক সময়ের বহু সংস্থা রাজ্য ছাড়ছে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে। তর্কের খাতিরে বলা যায়, নতুন রেজিস্ট্রেশন যা হচ্ছে এ রাজ্যে তা কি আশার আলো দেখাচ্ছে না? অফিস স্থানান্তরের জন্য কতটা নেতিবাচক প্রভাব পড়েছে? এই প্রসঙ্গে বিকল্প যুক্তি দেওয়া হয় যে নতুন কোম্পানি গঠনও হয়েছে এখানে, মানে বাস্তবে কাগজে কলমে রেজিস্ট্রেশন বেড়েছে। 2025 সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা 2011 সাল থেকে 2025 সালের মধ্যে প্রায় 82.5% বেড়েছে। অর্থাৎ 2011 সালে যেখানে ছিল 1,37,156টি কোম্পানি,
2025 সালে তা হয়েছে 2,50,343টি। তুলনামূলকভাবে যদিও কোম্পানিগুলি চলে যাওয়া আর নতুন রেজিস্ট্রেশন যা হয়েছে এই বিষয়গুলি আলোচনায় আনলেও কিছুই সেভাবে দাঁড়াচ্ছে না। কাগজে কোম্পানি গঠন মানে আর্থিক গতিশীলতা বা বিনিয়োগ বৃদ্ধি নয়। বিশেষজ্ঞরা একে বলেন পেপার কোম্পানিজ ভার্সেস অ্যাক্টিভ ইকোনমি। অর্থনীতিবিদরা বলছেন কাগজে কোম্পানি বা বাস্তব শিল্প ও তার নির্ধারিত কর্মসংস্থান এর মধ্যে পার্থক্য রয়েছে। বিশেষত নতুন রেজিস্ট্রেশন হলেও শিল্পক্ষেত্রে বিনিয়োগ, উৎপাদন নিবিড় কার্যকলাপ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং লার্জ স্কেল অপারেশন না হয় তাহলে এই বৃদ্ধি আদৌ কাজের নয়। নীতি আয়োগের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2.2%, যা দেশের গড় 3.2% থেকে প্রায় 3% কম। কিন্তু যুব পর্যায়ে 2023-24 বেকারত্ব ছিল 9%, যদিও 2021-22 ছিল 11.3%, অর্থাৎ কিছুটা উন্নতি হয়েছে বলে প্রচার করা হচ্ছে। নীতি আয়োগের তথ্য থেকে এ রাজ্যের রিপোর্টে দেখা গেছে বেতনভুক বা ফর্মাল স্যালারিড কর্মীর অংশ খুব কম, মাত্র 20.4%। আর চাকরি করে জীবন ধারণ করেন যারা, তাদের অনেকেই ফর্মাল চাকরি করেন না। তাদের মধ্যে 23.1% দিনমজুর এবং ঠিকা শ্রমিক এবং 11.4% পারিবারিক ব্যবসা বা বাড়ির কারখানা বিনা বেতনে কাজ করেছেন। অর্থনীতিবিদদের মতে এই ইনফর্মাল প্লাস আনপেড ফ্যামিলি ওয়ার্ক প্লাস স্মল স্কেল অথবা সেলফ এমপ্লয়মেন্ট বৃদ্ধি যদিও বেকারত্বের হারকে কম দেখাতে সক্ষম, বাস্তবে তা সমাজে কর্মসংস্থান বা আয় বা উন্নয়ন হিসেবে গণ্য করা যায় না। কাজের ক্ষেত্রে কম নিরাপত্তা, কম বেতন, সুযোগের অভাব এই তিক্ত সত্যগুলো সামনে চলে এসেছে। যদিও কিছু কাগজে বড় পরিসংখ্যান থাকা সত্ত্বেও কর্মসংস্থান ও বাস্তব অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে আমাদের রাজ্য প্রান্তিক অবস্থানে, আর এই প্রভূত বিরূপ প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। রাজ্য সরকারের ব্যর্থতার কারণ কি? অনেক বিশ্লেষক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা এবং অর্থনীতিবিদরা বেকারত্ব প্লাস কর্মসংস্থানের সমস্যাকে সরাসরি রাজ্য সরকারের দুর্নীতি, তোলাবাজি, আইন শৃঙ্খলার অবনতি, অকেজো নীতি, অযোগ্যতা ও ব্যর্থতার যোগফল বলেছেন। তাদের যুক্তিগুলো হলো নীতিগত অনিশ্চয়তা, সর্বস্তরে চূড়ান্ত দুর্নীতি, পরিকাঠামো নেই, দপ্তরগত জটিলতা, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা, ভয় ও চাপের রাজনীতি, শিল্প বান্ধব পরিবেশের অভাব। এইসব কারণ বহু কোম্পানিকে অন্য রাজ্যে অফিস শিফট করতে বাধ্য করেছে। রাজ্যের নতুন বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষমতা খুব সীমিত। সরকারি ঘোষণা যেমন ব্যবসায়িক শীর্ষ সম্মেলন বিনিয়োগ গ্যারান্টি এবং বাস্তবের মধ্যে এক গভীর ফারাক আছে, অর্থাৎ প্রতিশ্রুতি কাগজে রয়েছে কিন্তু মাটিতে কার্যক্রম নেই, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারী ও শিল্প উদ্যোক্তাদের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে। পিছিয়ে পড়েছে রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন। অনেক শিল্পপতি অফ দি রেকর্ড বলেছেন ওয়েস্ট বেঙ্গল ডাজন্ট গিভ কনফিডেন্স। একটা রাজ্য তখনই উন্নত হয় যখন সেই রাজ্যের মানুষ কাজ পায়, সম্মান পায়, সুভবিষ্যৎ দেখতে পায়, উন্নয়নের শরিক হয়। তাই খাতায় কলমে রেজিস্টার্ড কোম্পানি বাড়লে নয়, বাস্তবে যখন কারখানার সাইরেন বাজে, যুবকরা নিজের রাজ্যে কাজ পান, শ্রমিকদের দীর্ঘ সারি কারখানায় নিয়মিত ঘাম ঝরিয়ে উৎপাদন করে তার মজুরি পান, কৃষক তার ফসলের লাভজনক দাম পান, তখনই প্রকৃত উন্নয়ন হয়। তাই এ রাজ্যের নাগরিকদেরই দায়িত্ব নিয়ে ইতিবাচক দিশায় বদলাতে হবে পশ্চিমবঙ্গকে। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.